হচ্ছে একটি গিফট, যেটা রোজারিকে আসল চকলেটটা খেতে পাচ্ছ না, এই চকলেটটা বেশি বেশি করে করবা, তাহলে তোমাদের রোজাটা আরো বেশি পাকাপোক্ত। ঠিক আছে? এটা না না, এটা আমি হাদিসে দেখা নাই, এটা বিশুদ্ধ হাদিসগুলোতে আছে। রোজা থেকে বেশি বেশি কাজ করতে হয়। তা আমি চকলেটটা তোমাদের ডিস্ট্রিবিউট করে দিচ্ছি, এবং ডিস্ট্রিবিউট করে এই চকলেটের সাথে কতদূর হোমওয়ার্ক তোমাদের আছে, যে হোমওয়ার্কগুলো চেক করে সামনের দিন ক্লাসে তোমাদের ঢুকানো হবে। সেই হোমওয়ার্কগুলো তোমরা আগে চকলেটটা বিতরণ করে নাও, তারপর আমি বোর্ডে দেখাচ্ছি যে কতদূর তোমাদের হোমওয়ার্ক। আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে, আমি মাথাটা ঘুরে পড়ে যেতে পারি। মানে 3-4 দিন ধরে প্রতিদিন একজন করে মাথা ঘুরে পড়ছে, তা আজকে আমি পড়ি নাকি? ওকে, যারা বাইরে আছে শাস্তির ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, আয় ভিতরে ঢুক, এখানে দাঁড়া দাঁড়া, ওখানে ওখানে ওর উপরে দাঁড়া, দাঁড়া দাঁড়া তুই আবার। হ্যাঁ, ওই কোণে যাও। আর কেউ আছে? ওকে, যাও, দাঁড়াও। মোবাইল কোথায় আমার? 7 মিনিটে অনেক সেকেন্ড হয়, মোবাইল কোথায় গেল? এই টাকা ওইদিকে বলো, আর লেট করবা? এগুলো তো আমি গুনি না। আর লেট করবা কি করবা না তাই বলো। যেই টাইমে প্রাইভেট নাই ওই টাইমে আমার কাছে পড়তে আসবা, অন্য টাইমে পড়তে আসবা, তাহলে পড়ার দরকার নাই। হ্যাঁ, তাহলে দেরি করে আসা যাবে না। ঢুকো, হ্যাঁ আয়। আর লেট করবি? শিওর তো? যা, আয় এদিকে আয়। আর লেট করবি? তুই তো লেট করিস না, আজকে লেট করলি কে? তো তুই প্রতিদিন লেট করে আসবি? 2-3 মিনিট তো আমি ঢুকি না, আমি ঢুকছি 7 না 8-এ। তাহলে সকালে আসবি কেন? সবাই তো উজ্জ্বল ভাইয়ের কাছে পড়ে আসে আমার কাছে। তাহলে আরেকটা প্রাইভেট এই টাইমে যাবি, দেরি করে এতক্ষণ আসা যাবে না। 5-6 মিনিট সমস্যা না তোর, হবে না তো? শিওর? এই তোমাদের ব্যাচের একজনের ভাই না কে ভাই না বয়ফ্রেন্ড কি জানি না, আমাকে মেসেজ দিয়েছিল। ওকে এমন ঝাড়া ঝেড়েছি আমি কালকে। যাই হোক, আমাকে বেশি মানে আমাকে কিছু বলতে আসলে ঝাড়িটা আরো বেশি খাবা, সমস্যা নাই। যাই বলুক, এমন সার্ফ এক্সেল দিয়ে ধৌত করা করেছি। যাই হোক, শোনো, আচ্ছা এই আজকে কিন্তু ইফতারিও পাবা না রাস্তায়, কথা না বললে। 17 মিনিট অলরেডি খাইছো, পড়ায় আছে 1 ঘন্টা 15-16 মিনিট, তাহলে দেরি হয়ে যাবে। থামো, তোমরা লেট করে আসো, তোমাদের শাস্তি দিতে গিয়ে টাইম শেষ। তো তোমরা চকলেট শিট পাইছো সবাই, এবার আগে হোমওয়ার্কগুলো তুলো। তোমাদের হোমওয়ার্ক আছে টোটাল 14টা অঙ্ক। এই তোমাদের হোমওয়ার্ক আগে তুলো, কারণ সামনের দিন হোমওয়ার্ক চেক করে তোমাদেরকে ঢুকানো হবে। সো হোমওয়ার্কগুলো ভালো করে চেক করো। আমি একটু বলি, 1 থেকে 6 নাম্বার অঙ্ক, মানে প্রথম পৃষ্ঠার 1 to 6 এর একটা অঙ্ক আমি তোমাদের করাইনি, কিন্তু আমার বিশ্বাস সবাই পারবা, অন্যান্য ব্যাচেরও পারবে। সো আমি বলে দিই, 1 থেকে 6 নাম্বার অঙ্কের বেসিক হচ্ছে v = f ল্যামডা। 1 থেকে 6 নাম্বার অঙ্কের বেসিক হচ্ছে v = f ল্যামডা। v কি? f ল্যামডা। তো এই v = f ল্যামডা ভালো করে ইউজ করলে 6টা অঙ্ক হয়ে যাবে। তার সাথে একটা বাংলা লাইন খাতায় তুলে নাও, মাধ্যমের পরিবর্তন হলে
তরঙ্গের তিনটা জিনিসের পরিবর্তন হয় না, বাকি সব কিছুর পরিবর্তন হয়। এই তিনটা জিনিস কি কি? এই তিনটা জিনিস হচ্ছে কম্পাঙ্ক, কম্পাঙ্ককে উল্টা করলে পর্যায়কাল, আরেকটা যেটা তোমরা সব থেকে বেশি মিসকোট করো, বর্ণ বা কালার। বর্ণ বা কালারের একটুকু পরিবর্তন হয় না। এই জায়গাটা আমি একটু কেমিস্ট্রির সাথে ডিকোড করে দিই। কেমিস্ট্রিতে যখন তোমরা হাইড্রোজেনের বর্ণালী সিরিজ পড়ো, তোমরা খালি তরঙ্গ দৈর্ঘ্য মনে করো না? তো তরঙ্গ দৈর্ঘ্য পরিবর্তন হলে বর্ণ পরিবর্তন হয়, কিন্তু যদি তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তনে কম্পাঙ্কের পরিবর্তন হয় তাহলে, যদি কম্পাঙ্কের পরিবর্তন না হয় তাহলে কিন্তু বর্ণের কোনো পরিবর্তন হয় না। আমি আরেকটু সহজ করে যদি বলি, তোমরা অনেকেই চশমা পরে আছো না? তো তোমরা কি আমার এই কালো জামাটাকে লাল দেখছো? তো তোমাদের মাধ্যম পরিবর্তন হচ্ছে না, কম্পাঙ্কের পরিবর্তন হচ্ছে না, বাট মাধ্যম পরিবর্তন হলে তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন হয়। মানে আলো যখন তোমার চশমার মধ্যে ঢুকছে, আলোর তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন হচ্ছে, কিন্তু বর্ণের কোনো পরিবর্তন হবে না, কেননা কম্পাঙ্কের পরিবর্তন হচ্ছে না। তাহলে বর্ণ আগে কম্পাঙ্কের উপর নির্ভর করে, তারপরে তরঙ্গ দৈর্ঘ্যের উপর নির্ভর করে। কথা কি বোঝা গেল? সো এই তিনটা জিনিসের কোনো পরিবর্তন হয় না যদি আমরা একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে সুইচ করি। একটা মাধ্যম থেকে যদি আমরা আরেকটা মাধ্যমে সুইচ করি, কম্পাঙ্ক, পর্যায়কাল এবং বর্ণ, এই তিনটা এলিমেন্টের কোনো ধরনের পরিবর্তন হয় না। ওকে, গুড। এরপর 7 থেকে 10 নম্বরও তোমাদের হোমওয়ার্ক, এটাও আমি এই অধ্যায়ে করাইনি, কিন্তু 7 থেকে 10 নম্বর আমি চ্যাপ্টার 8-এ পড়িয়েছি, সুতরাং চ্যাপ্টার 8-এর খাতা দেখলেই হয়ে যাবে 7 থেকে 10। এরপরে আসি 11-12। 11-12 নম্বর অঙ্ক তোমাদের আগের ক্লাসে করিয়েছি আমি, স্থির তরঙ্গের অঙ্ক। সো 11-12 নম্বর স্থির তরঙ্গের আগের ক্লাস থেকে হোমওয়ার্ক। এরপর টাইপ ওয়াইজ শেষ হলে বোর্ডের সিকিউ শুরু হয়েছে। বোর্ডের সিকিউ অংশ থেকে 2টা সৃজনশীল তোমাদের হোমওয়ার্ক আছে, একটা হলো সিকিউ নাম্বার 8 আর একটা সিকিউ নাম্বার 12। এই দুইটাও তোমাদের করতে হবে এবং আমি বুঝে শুনেই দিয়েছি, সুতরাং পারিনি বলার কোনো স্কোপ আমি তোমাদের দিব না, করে আসতে হবে। ওকে। আর এই অধ্যায়টা যেহেতু কোনো গাইডে, কোনো বইয়ে, কোনো ইউটিউবের ক্লাসে ভালো করে নাই, আমি যতটুকুটা হোমওয়ার্ক দিচ্ছি সাথে সাথে করাটা বাঞ্ছনীয়, নাহলে এই অধ্যায়টা একবারে ল্যাকিংস হয়ে থেকে যাবে। কথা বুঝতে পেরেছ? আর আজকে একটা ভালো খবর পেলাম, আমারও উনি স্যার ছিল যখন ফিজিক্স অলিম্পিয়াডে ছিলাম, উনি শিক্ষা উপদেষ্টা হিসাবে আগামী কালকে শপথ গ্রহণ করার কথা। তো উনি যদি শপথ গ্রহণ করে তাহলে আশা করা যায় ফিজিক্সের যে কোশ্চেন ভুলগুলো হতো এগুলো আর হবে না, হলে ওই লোকেরা চাকরি থাকবে না, মানে অন্য যে লোক কোশ্চেন করবে চাকরি থাকবে না। এটা ভালো, ফিজিক্স কোশ্চেন যত স্ট্যান্ডার্ড হবে ততই ভালো। ভুলে ভরা কোশ্চেন দিয়ে রাখে, এগুলার থেকে আমাদের বের হতে হবে আর কি। তো যাই হোক, কী হলো, তুই মারা খাওয়ার চিন্তা করছিস কেন? তো যাই হোক, হোমওয়ার্ক পাইছো? অঙ্ক কয়টা? 14টা। এখানে 12টা আর এখানে 2টা, কয়টা হলো? 14টা। হ্যাঁ, না করলে তোর মাথার মধ্যে এই টুলটা ঢুকাবো, দিয়ে তোকে লাইভ এলিয়ে আসবো। না আসলে শোন, এই অধ্যায়ের অনলাইনে কোনো ক্লাস নাই, এই অধ্যায়ের কোনো আর্কাইভ নাই। এই অধ্যায় যদি তোকে বাড়িতে কোনো টিচারকে নিয়ে পড়তে হয়, 19 সালের আগেও এইচএসসি দিয়েছে এমন টিচার লাগবে, 15 সালের পরে এইচএসসি দিয়েছে এমন টিচার লাগবে। কারণ এই অধ্যায় 15 সালের আগে ছিল না, আর 19 সালের পর শর্ট সিলেবাসে ছিল না। তাহলে এখন এই 15 থেকে 19-এর মধ্যে পড়া কোনো মানুষকে বাড়িতে পড়ার জন্য নিয়ে আসতে হবে, তাই না হলে লাভ হবে না। সো এখন তুই ক্লাস মিস দিতে চাইলে ইউ আর মোস্ট ওয়েলকাম। আর সেই জন্য আমি গতকালকে সিদ্ধান্ত নিয়েছি, এই অধ্যায়ের অনলাইন ক্লাসে তোমাদেরকে অ্যাক্সেস দেওয়া হবে না, এখনও হবে না, ভবিষ্যতেও হবে না আর কি, যেন তোমরা একটু ক্লাসের গুরুত্ব উপলব্ধি করতে পারো। এই একটা অধ্যায়ের আমি তোমাদেরকে অনলাইন অ্যাক্সেস দিব না, সব অধ্যায়ে দিব, যাও, সমস্যা নাই, ঠিক আছে? একটু গুরুত্ব বোঝানোর জন্য একটু 3-4টা টিচার নিবা, চেঞ্জ করবা, 3-4 জায়গায় পড়বা, 3-4টা অনলাইন কোর্স কিনবা, তাই এই জন্য, ঠিক আছে?
অথবা আরেকটা কাজ করা যেতে পারে, যারা রেগুলার ক্লাসগুলো করবে ওদের কাছে তোমরা প্রাইভেট পড়বা। তোমাদের একটা সুযোগ করে দিচ্ছি, তোমরা চা, সিঙ্গারা, সামোচা, 7 আপ, ফান্টা, কোকাকোলা এগুলা ছাড়া তোমরা কোনোভাবেই পড়াবা না, রোজার পরে পড়াবা, ঠিক আছে? ওকে, এই কোথি গেল তোমাদের আগের দিনের চিরকুট? এটা ছিল এই এডি তোমাদের আগের দিনের চিরকুট ছিল, মাত্র একজন 10 পেয়েছে। এটা জেনে তো আমার অত্যন্ত লজ্জা লাগছে। দেখো, এটা সলভ করতে গেলে মাথার মধ্যে কি আনতে হতো? আনতে হতো এটা একটা স্থির তরঙ্গের সমীকরণ। এই স্থির তরঙ্গের সমীকরণটার স্পেশালিটি কি? এটা সামনে একখানা মাইনাস আছে এবং এটার মেন ফাংশন কসের ফাংশন। কিসের ফাংশন? কসের ফাংশন। সামনে কি আছে? মাইনাস আছে। তাহলে এটা বদ্ধ প্রান্ত না মুক্ত প্রান্ত? বদ্ধ প্রান্ত। সো এটা যদি বদ্ধ প্রান্ত হয়ে থাকে, এটা যদি বদ্ধ প্রান্ত হয়ে থাকে, তার মানে y1 আর y2 এর মধ্যে একটার আগে কি হবে? মাইনাস হবে। y1 আর y2 এর মধ্যে একটার আগে কি হবে? মাইনাস হবে। হ্যাঁ কি না? সো সুন্দর করে আমরা কি করব, সমীকরণটা কেমন? a sin 2π/λ vt - x। সো 2π/λ কি? x এর আগে যা থাকে তাই 2π/λ। আর v মানে কি? t এর সহগকে x এর সহগ দিয়ে ভাগ দিলে v এর মান 50। তাহলে 2π/λ আর v ছাড়া কিছু লাগে? সো ডাইরেক্ট অ্যান্সারে আমরা চলে যাব। আমরা এখানে আনসান এগুলা বের করেছি, খালি v বের করলেই হয়। তারপরে y1 হচ্ছে 50 sin 100, 2π/λ এর মান 100, vt - x। আর y2 এর মান হবে -50 sin 2π/λ vt + x। এই দুইটা লাইন লিখলেই 10-এ 10। সো এই ছিল আগের দিনের আসলে কোয়েশ্চেনের সলভ। এই ডান দিকে এগুলো লাগবে না, খালি v বের করতে হবে, আর একবার 2π/λ vt + x, আর একবার vt - x। তো এই ছিল আগের দিনের সলিউশন। তো কেন তোমরা মারা খেলে আমি আসলে বুঝতে পারলাম না, আর কি বুঝতে ব্যর্থ। হ্যাঁ, সমীকরণই মনে ছিল না, রোজা ছিল তাই না? এই যে এইভাবে করে রোজাগুলোকে হালকা করছে তোমরা। ওকে, এই পর্যন্ত ওকে? তো তোমাদের ব্যাচে আজকে কেউ মাথা টাথা ঘুরে পড়লে একটু আগেই পড়ো। প্রতিদিন একজন দুজন করে মাথা ঘুরে পড়ছে। কালকে তো ফিট লেগে গেছিল একজন। ও মা, আমি দেখি ও মা মাথায় কোনো টেম্পারেচার নাই, হাতে কোনো টেম্পারেচার নাই, দিয়ে পালস পেপে দেখি না পালসটা আছে, দিয়ে ওকে স্যালাইন খাওয়ালাম 1 বোতল, দেখি 1 বোতল খেয়ে চোখ টোক খুলেছে, আরেক বোতল খাওয়ালাম, এবার দেখি উঠে বসছে। ঠিক আছে? হ্যাঁ, কি পড়তে পারি আজকে আমি? মাথাটাতে আমারই ঘুরছে আজকে। শোনো, তোমার ভাবি খেতে দেয়নি কালকে, এটা শুরুর দিকে। তাহলে ঘটনা হচ্ছে y1 y2। ওকে, এবার আজকের পরে আসি। শোনো, আজকে স্থির তরঙ্গটাকে আমাদের ভালো করে ভিজুয়ালাইজ করতে হবে। তো ভিজুয়ালাইজ করার জন্য ভালো করে খেয়াল করো, একটা স্থির তরঙ্গ আসলে দেখতে কেমন হবে। এই তো স্থির তরঙ্গটা যদি এইখানে বাধা থাকে, এইখানে যদি বাধা থাকে, তাহলে এইখান থেকে সেটা আবার ব্যাক করবে। হ্যাঁ, দেখতে বিচ্ছিরি হলো। এই তো যদি বাধাটা এই যে এরকম মানে বন্ধ প্রান্তে থাকে, তাহলে এটা হলো বদ্ধ প্রান্তে প্রতিফলন। আর বাধাটা যদি ওইখানে না থেকে, বাধাটা যদি এইখানে থাকে, তাহলে এইটা হচ্ছে মুক্ত প্রান্তে প্রতিফলন। তাহলে চিত্র দেখে কিন্তু বদ্ধ আর মুক্ত আইডেন্টিফাই করা সম্ভব। বাধাটা যদি এই মুখ বন্ধ প্রান্তে থাকে, তাহলে এইটা হলো বদ্ধ প্রান্তে প্রতিফলন। আর বাধাটা যদি হা করা অংশে থাকে, তাহলে এইটা হবে মুক্ত প্রান্তে প্রতিফলন। কি প্রান্তে প্রতিফলন? মুক্ত প্রান্তে প্রতিফলন। আমি আবারও বলছি বাবারা, বাধাটা যদি
বদ্ধ অংশে থাকে তাহলে হবে, মানে যেই জায়গাটা, এই যে আমার হাতের কথাটা চিন্তা করো, এইখানে বাধা, তাহলে বদ্ধ প্রান্তে প্রতিফলন। এইখানে বাধা, মুক্ত প্রান্তে প্রতিফলন। ওকে, গুড। সো বদ্ধ আর মুক্ত তো আমরা চিনলাম, ভালো কথা। একবারে উঁচু উঁচু যেই বিন্দুগুলো আছে বা একবারে নিচু নিচু যেই বিন্দুগুলো আছে, মন মনোযোগ আত্মা দিয়ে খেয়াল করলে এই উঁচু উঁচু যেই বিন্দুগুলো আছে, এই উঁচু উঁচু বিন্দুগুলাকে আমরা নাম দিব এ। কি নাম দিব? এ। এখন এ তো আসলে নাম হতে পারে না, এর পূর্ণ রূপ আছে। এর পূর্ণ রূপ হচ্ছে অ্যান্টিনোড। বলো বাবা, এর পূর্ণ রূপ কি? অ্যান্টিনোড। একটু বাংলা পড়ায়, যেন বাংলা প্রাইভেট পড়া না লাগে। অ্যান্টিনোডের বাংলা হলো সুস্পন্দ বিন্দু। কি নাম? সুস্পন্দ বিন্দু। তাহলে এ মানে হলো অ্যান্টিনোড বা সুস্পন্দ বিন্দু। বাবারা, এ মানে কি? অ্যান্টিনোড বা সুস্পন্দ বিন্দু। এ মানে অ্যান্টিনোড বা সুস্পন্দ বিন্দু। এ মানে কি? অ্যান্টিনোড বা সুস্পন্দ বিন্দু। ওকে। আর এই ভোতা ভোতা যেই পয়েন্টগুলো আছে না, এই যে দেখো ভোতা ভোতা পয়েন্টগুলা, এই ভোতা ভোতা পয়েন্টগুলাকে বলা হয় এন। কি বলা হয়? এন এর ফুল ফর্ম কি কেউ গেস করতে পারো? নোড। তাহলে নোড মানে হবে সুস্পন্দ বিন্দুর বিপরীত শব্দ নিষ্পন্দ বিন্দু। এই নোড মানে কি হলো? নিষ্পন্দ বিন্দু। তাহলে সুস্পন্দ বিন্দুর বিপরীত শব্দ নিষ্পন্দ বিন্দু। তাহলে আমাকে ভালো করে বলো তোমরা, নোড আর অ্যান্টিনোড এইটুকুটা জিনিস চিনতে পারলা? উঁচু উঁচু পয়েন্টগুলো অ্যান্টিনোড বা এ, আর একবারে ফ্ল্যাট ফ্ল্যাট পয়েন্টগুলো হচ্ছে নোড বা এন। নোড বা এন। এই পর্যন্ত কি ওকে? ক্লিয়ার? আচ্ছা, এবার শোনো, নর্মালি শুধু সবুজ তরঙ্গটার দিকে যদি তুমি মন দিয়ে তাকাও বা শুধু হলুদ তরঙ্গটার দিকে যদি মন দিয়ে তাকাও, তাহলে কি এইখান থেকে এইখান পর্যন্ত একটা তরঙ্গ দৈর্ঘ্য না শুধু হলুদটার জন্য? এবার মন মনোযোগ দিয়ে খেয়াল করবা, আমি একটা হেভি জিনিস দেখাবো তোমাদেরকে। সেটা হচ্ছে এই যে আগের দিনের যোগ বিয়োগ করার কি হলো, এই আগের দিনের যোগ বিয়োগ করার পৃষ্ঠায় যদি আমরা, এই পৃষ্ঠায় যদি আমরা আসি, দেখো মূল তরঙ্গের সমীকরণে আমার যেই ল্যামডা ছিল, আমার লব্ধি তরঙ্গের সমীকরণে কিন্তু একই ল্যামডা আছে। এমন হয়নি যে ল্যামডার জায়গায় 2 ল্যামডা বা হাফ ল্যামডা বা অন্য কিছু এসছে। ল্যামডা ল্যামডার মতোই আছে বাবারা, ল্যামডা ল্যামডার মতোই আছে। হ্যাঁ কি না? ল্যামডা ল্যামডার মতোই আছে না? ওকে, তাহলে একটু লক্ষ্য করবা, এই ক্ষেত্রেও ল্যামডার কিন্তু কোনো পরিবর্তন হয়নি। সো এই জায়গাতেই যদি আমি তোমাদের একটু পয়েন্ট করে দিই, এই জিনিসগুলার কোনো পরিবর্তন হবে না। মূল তরঙ্গের সমীকরণ এবং মূল তরঙ্গের সমীকরণ এবং লব্ধি তরঙ্গের সমীকরণের ক্ষেত্রে ল্যামডা, কৌণিক কম্পাঙ্ক, কম্পাঙ্ক, পর্যায়কাল, বেগ, এই 5টা জিনিসের কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ যারা স্থির তরঙ্গ তৈরি করে তাদের তরঙ্গ দৈর্ঘ্য আর স্থির তরঙ্গটার তরঙ্গ দৈর্ঘ্য একই থাকে। এদের মধ্যে কোনো ধরনের পরিবর্তন হয় না বাবারা, এদের মধ্যে কোনো ধরনের পরিবর্তন হয় না। এই পর্যন্ত ওকে? এই পর্যন্ত ক্লিয়ার? ওকে। সো এই কনসেপ্টটা যদি আমরা একটু এইখানে এসে ইমপ্লিমেন্ট করি, আমরা যে জায়গায় পড়াচ্ছিলাম আর কি তোমাদেরকে, করতে গেল হারায় এইখানে।
তো তাইলে আমরা যেটা পাবো, ভালো করে খেয়াল, ঠান্ডা লাগছে আমার খুব, যে ঠিক আছে, প্রচন্ড ঠান্ডা লাগছে আমার। এই হলুদ তরঙ্গটার যেই পরিমাণ দূরত্বটা তরঙ্গ দৈর্ঘ্য ছিল, তাহলে আমার এই পুরা স্থির তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য ওইটুকুটাই। তার মানে এই এ থেকে এই এ পর্যন্ত দূরত্বটাই অ্যাকচুয়ালি এক তরঙ্গ দৈর্ঘ্যের সমান। প্রথম এ থেকে একটা গ্যাপ দিয়ে এ পর্যন্ত, মানে এইখান থেকে এই পর্যন্ত দূরত্বটাই স্থির তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্যের সমান। কথা কি ক্লিয়ার? তাহলে আমি এখন ইন টোটালি 5টা জিনিস লিখবো, দেখি তোমরা ভ্যালুগুলো ধরতে পারো কিনা। এ এ এ এ এ এটা কতটুকু বলো তো? এ এ এ এর মানে কি? পাশাপাশি তিনটি সুস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। তাহলে কি হবে? দেখতেই পাচ্ছ তোমরা খালি চোখে ল্যামডা, হ্যাঁ কি না? সো এইটুকুটা হলো ল্যামডা। কি দেখলাম? যদি বলতাম এ এ, তাহলে বলো তো এ মানে এইটুকুটা না? এইটুকুটা কত? ল্যামডা বাই 2। ওকে গুড। আচ্ছা যদি বলতাম এন 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 পাশাপাশি তিনটি নোডের মধ্যবর্তী দূরত্ব, তাহলেও ল্যামডা। যদি বলতাম এন এন, দেখি এটা কে পারে? যদি বলি এ এন, দেখো এ এন কি ব্যাপার? এইটুকুটা না, এইটুকুটা কি ল্যামডা বাই 4 না? সো আশা করা যায় এই দূরত্বগুলো তোমরা ক্লিয়ারলি বুঝেছো। তাহলে বলো তো বাবারা, আমি যদি তোমাদেরকে পরীক্ষায় প্রশ্ন দেই, প্র্যাকটিস প্রবলেমের হোমওয়ার্কের মধ্যেও আছে, যদি আমি বলি পাশাপাশি 10টি অ্যান্টিনোডের মধ্যবর্তী দূরত্ব, পাশাপাশি 10টি অ্যান্টিনোডের মধ্যবর্তী দূরত্ব, কয়টি? 10টি। তাহলে কত হবে? কি ভাবিয়া চিনতে উত্তর দাও তো, গাঞ্জাখোরের মতো উত্তর দিও না। মানে 10টা এ এর মধ্যবর্তী দূরত্ব, 10টা এ এর মধ্যবর্তী দূরত্ব। আরে বেটা, দুইটা, শোনো এইসব, 2টা এর মধ্যবর্তী দূরত্ব ল্যামডা বাই 2, 3টা এর মধ্যবর্তী ফাঁকা জায়গা থেকে 2টা, তাহলে 2 ইন্টু ল্যামডা বাই 2 হয়ে হয় ল্যামডা। তাহলে যদি 10টা বলি, তাহলে মাঝখানে ফাঁকা জায়গা হবে 9টা, তাহলে উত্তর হবে 9 ইন্টু ল্যামডা বাই 2। শেষ। দেখো এই যে, হ্যাঁ 3টা এ, মাঝখানে ফাঁকা জায়গা 1টা 2টা, তাহলে উত্তর হচ্ছে 2 ইন্টু ল্যামডা বাই 2। 2টা এ, মাঝখানে ফাঁকা জায়গা 1টা, তাহলে উত্তর হচ্ছে ল্যামডা বাই 2। তাহলে আমি যদি বলি 10টা এ, মাঝখানে ফাঁকা জায়গা কয়টা? 9টা, আর 2টা এর মধ্যে দূরত্ব হচ্ছে ল্যামডা বাই 2, তাহলে 9টা ফাঁকা জায়গার মধ্যবর্তী দূরত্ব কি হবে? 9 ল্যামডা বাই 2। তোমরা কি সব গাঞ্জা করে উত্তর দিচ্ছিল এতক্ষণ? তাহলে বিষয় দাঁড়াবে এনটি এ, এনটা এ এর মধ্যবর্তী দূরত্ব n - 1 ল্যামডা বাই 2। এনটা এ এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে n - 1 ইন্টু ল্যামডা বাই 2। এখন এখান থেকে কি প্রশ্ন পরীক্ষায় আসে আমি একটু বলি, তোমাদের হোমওয়ার্কে লাগবে 1 থেকে 6 এর মধ্যে। প্রশ্নে বলবে যে 10টি সুস্পন্দ বিন্দুর মধ্যে দূরত্ব এত, 2টির মধ্যে এত, 1টির মধ্যে এত। ওই দূরত্ব থেকে তোমাকে ল্যামডা বের করতে হবে। কি বের করতে হবে? আর তারপরে হয়তো প্রশ্নে ভি দেওয়া থাকবে, নাহলে এফ দেওয়া থাকবে, আর একটা বের করতে হবে। সো তোমার কাজ এই লাইনগুলো থেকে ল্যামডা বের করা, দেন ভি ইকুয়াল টু এফ ল্যামডা ফেলা, আর কিচ্ছু না। 1 থেকে 6 নাম্বার অঙ্কে লাগবে। ঠিক আছে? তোমার কাজ কি? এখান থেকে কি বের করবা? ল্যামডা। তো তুমি যদি বুঝতেই পারো যে পাঁচটা অ্যান্টিনোডের মধ্যবর্তী দূরত্ব 4 ল্যামডা বাই 2, তাহলে 4 ল্যামডা বাই 2 ইকুয়াল টু 10, এখান থেকে ল্যামডা বের করতে পারবা না? তাহলে জাস্ট এই ডেটাটা মাথায় রাখতে হবে। কথা কি ওকে? এই মনে রাখা যাবে? গুড। এরপর আমরা আপেক্ষিক পজিশন নিয়ে আসব, যে কোন কোন বিন্দুতে আসলে আমরা সুস্পন্দ বিন্দুগুলাকে খুঁজে পাবো, আর কোন কোন বিন্দুগুলাতে আমরা নিষ্পন্দ বিন্দুগুলাকে খুঁজে পাবো। কোন কোন বিন্দুগুলাকে আমরা সুস্পন্দ বিন্দু হিসেবে খুঁজে পাবো, এবং কোন কোন বিন্দুগুলাতে আমরা
নিষ্পন্দ বিন্দু হিসেবে খুঁজে পাবো। আমি কি কথা বুঝাতে পারলাম? কোথায় কোথায় বা কোন কোন বিন্দুগুলা সুস্পন্দ বিন্দু হিসেবে আমরা ডিটেক্ট করতে পারবো, আর কোন কোন বিন্দুগুলাকে আমরা নিষ্পন্দ বিন্দু হিসেবে আমরা ডিটেক্ট করতে পারবো, এটাই আমাদের মূল টাস্ক। কথা ওকে? তো এর জন্য আমি তোমাদেরকে যদি আগের দিনে দুইটা সমীকরণের দিকেও একটু ভালো করে নিয়ে যাই, আবার এই সমীকরণের লাইনে আসলাম। এই সমীকরণের লাইনে যদি আসো, দেখো দুইটা সমীকরণেই সাইন কস দুইটা ফাংশন আছে, কিন্তু একটা ফাংশন আছে টাইম দিয়ে। দেখো এখানে কস সাইনের সাথে টাইম আছে, এখানে কসের সাথে টাইম আছে। তো এসএইচএম এর মূল মানে এসএইচএম এর মূল কথা কি? টাইমের রিপিটেশন না? বা এসএইচএম এর ফাংশনটা আমাদের কি বলে? ডি স্কোয়ার ওয়াই বাই ডিটি স্কোয়ার, ডিএক্স স্কোয়ার না, কিন্তু ডিটি স্কোয়ার, হ্যাঁ কি না? তাহলে সবসময় তরঙ্গের মূল ফাংশনটা সময়ের রেসপেক্টেই থাকবে। তাহলে সময়ের রেসপেক্টে ফাংশনটা সামনে যে পুরো অংশটা থাকবে, এই পুরো অংশটাই হবে বিস্তার। পুরো অংশটাই কি হবে? বিস্তার। তো অগ্রগামী তরঙ্গের সাথে স্থির তরঙ্গের পার্থক্যটা কোন জায়গায়? স্থির তরঙ্গটা একটা জায়গায় আবদ্ধ থাকে। তোর একটা বাঁশির মধ্যে, একটা গিটারের মধ্যে, একটা রুমের মধ্যে, একটা দড়ির মধ্যে একটা আবদ্ধ থাকে। তো এই টাইমের ফাংশনটাকে বাদ দিলে এই বড় এত বড় অংশটা হচ্ছে বিস্তার। এই বিস্তারের মান সবসময় 2a না। ভালো করে দেখো, এক্স এর মান 0 বসালে বিস্তারের মান 2a, আবার এক্স এর মান কোনোভাবে এইটুকুটা 90 বসাইতে পারলে বিস্তারের মান কিন্তু 0। ঠিক এই কনসেপ্টটাই যদি আমরা একটু এই কথার মধ্যে নিয়ে আসি, আমাদের চিত্রের মধ্যে নিয়ে আসি, তাহলে দেখো কনসেপ্টটা দাঁড়াবে কেমন? কনসেপ্টটা দাঁড়াবে এরকম যে এই জায়গাটাতে বিস্তারের সর্বোচ্চ মান 2a, এই জায়গাতে কিন্তু বিস্তারের সর্বোচ্চ মানই 0। আবার এই জায়গাতে বিস্তারের সর্বোচ্চ মান 2a থেকে একটু কম, আবার 0 থেকে বেশি, হ্যাঁ কি না? অর্থাৎ স্থির তরঙ্গের ক্ষেত্রে প্রত্যেকটা বিন্দুতে আলাদা করে এসএইচএম দেখা যাবে। মানে আমি একটু যদি বোঝাই, এই বিন্দুটা তো সারা জীবন এরকম বড় হয়ে থাকবে না। একটা দড়িতে বাড়ি মারলে কি সারা জীবন ওরকমই থাকে? দড়িটা এরকম আপ ডাউন হতে থাকে না? তো তাও ধরো এই যে তোমার আঙ্গুলের মতো এই মাঝখানের জায়গাটা তুমি এই ধরো এরকম করে রেখে তুমি এরকম 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 এরকম, এটাই স্থির তরঙ্গ। ওকে? তো তাও যাই করো, এই দুই বিন্দু কোনোদিন চাটছে? এর বিস্তার 0ই। আবার এই মাঝখানের বিন্দুটা চেড়ে কিন্তু 2a পর্যন্ত যাচ্ছে, তাহলে এর বিস্তার 2a। আবার এই ধারের বিন্দুগুলো কি 2 এর থেকে অনেক কম থাকছে না? তাহলে ওর বিস্তারটা 2 এর থেকে কম। অর্থাৎ এই বিস্তারটা সময়ের উপর তো নির্ভর করছেই, তার সাথে একটা জায়গার উপরও নির্ভর করছে। তুমি সব জায়গায় হাজার চেষ্টা করলেও তুমি সুস্পন্দ বিন্দু আনতে পারবা না, আবার সব জায়গায় হাজার চেষ্টা করলেও তুমি নিষ্পন্দ বিন্দু আনতে পারবা না। বাঁশির সুর তুলতে গেলে ইচ্ছা মতো জায়গায় হাত দেওয়া দিলে কিন্তু হয় না, জায়গা মতো হাত দিতে হয়। যারা গিটার বাজায়, একটা নির্দিষ্ট যদি মানে সুর তুলতে হয় বা একটা নির্দিষ্ট যদি টিউন প্লে করতে হয়, ইচ্ছা মতো তার ধরলে কিন্তু হয় না, জায়গা মতো তার চেপে ধরতে হয়। কথা কি বুঝতে পেরেছো? এই জায়গা মতো তার ধরে আর কি এই সুস্পন্দন নিষ্পন্দ বিন্দুগুলাই চেঞ্জ করা হয় আর কি, আর কিছু না। কথা কি বুঝতে পেরেছো? সো এই সুস্পন্দন নিষ্পন্দ বিন্দুগুলা একটা নির্দিষ্ট জায়গার ফাংশন। কথা কি বোঝা গেছে? তখন আমাদের বের করতে হবে কোন জায়গায় সারা জীবন মানে কোন জায়গায় সুস্পন্দ বিন্দু পাওয়া যাবে। সারা জীবন না পাওয়া গেলেও পাওয়া তো যাবে। আর কোন জায়গায় নিষ্পন্দ বিন্দু পাওয়া যাবে। নিষ্পন্দ বিন্দু আবার সারা জীবনই পাওয়া যাবে আর কি, ও কোনোদিন বাড়বে না আর কি, ও 0 তো 0ই থাকবে আর কি। কথা কি বোঝা গেছে? তো এটা বের করার জন্য আমরা এখন ইকুয়েশনে চলে আসব। ইকুয়েশন থেকে আমাদের করতে হবে, এবং ইকুয়েশন তো দুই ধরনের আছে আমাদের, একবার মুক্ত প্রান্তের জন্য আসবে আর একবার বদ্ধ প্রান্তের জন্য আসবে। তো আমরা সুন্দর করে বোর্ডটাকে আগে থেকেই দুই ভাগে বিভক্ত করে নিলাম। এইটা মনে করো আমরা মুক্ত প্রান্তের জন্য বের করছি। এইটা মনে করো আমরা মুক্ত প্রান্তের জন্য বা ওপেন টার্মিনালের জন্য বের করছি।
ওকে, এইটা আমরা মুক্ত প্রান্ত বা ওপেন টার্মিনালের জন্য বের করছি। তো মুক্ত প্রান্তের জন্য সবার আগে আমরা মুক্ত প্রান্তের সমীকরণটা লিখব। মুক্ত প্রান্তের সমীকরণে আমার জানা মতে তোমাদের সবার জানা আছে, এখানে কোনো মাইনাস টাইনাস আসে না। তাহলে মুক্ত প্রান্তের সমীকরণটা হয় 2a cos 2 pi by lambda x sin 2 pi by lambda vt। এইগুলা ঠোঁটের আগায় থাকতে হবে, সমীকরণগুলো ঠোঁটের আগায় না থাকলে পারা যাবে না। সো ভালো করে দেখো, মূল ফাংশনটা সব সময় সময়ের হবে। তাহলে মূল ফাংশনটা যদি সময়ের হয়ে থাকে তাহলে আমরা শিওরলি বলতে পারবো এই অংশটা হবে বিস্তার, তাই না? মূল ফাংশনটা যদি সময়ের হয়ে থাকে তাহলে কোন অংশটা বিস্তার? এইটুকুটা বিস্তার, হ্যাঁ কি না? এই মূল অংশ কিসের? সময়ের। তাহলে এই অংশটা কি? বিস্তার। ওকে, সো দ্যাট আমরা বলতে পারবো বিস্তার মিন্স এ ড্যাশ, আমরা এ ড্যাশ দিয়ে প্রকাশ করলাম। এই এ ড্যাশের জায়গায় আমরা বসাই দিলাম 2a cos 2 pi by lambda into x। এবার শোনো, যদি আমরা অ্যান্টি নোডের বিন্দু নিয়ে কাজ করি, বলো তো বাবারা, অ্যান্টি নোড মানে সুস্পন্দ বিন্দু। সুস্পন্দ বিন্দু, সুস্পন্দ বিন্দুতে বিস্তারের মান কেমন হওয়া উচিত? সুস্পন্দ বিন্দুতে কি বিস্তারের মান এরকম হওয়া উচিত না? অর্থাৎ কত? 2a। উপরের দিক হলে +2a, নিচের দিক হলে -2a। তাহলে বিস্তারের মান হওয়া উচিত কত? +-2a। তাহলে সুস্পন্দ বিন্দুর জন্য আমরা এই এ ড্যাশের জায়গায় বসায় দিতে পারি +-2a। দেখো, আগে এই লাইন পর্যন্ত বুঝতে পেরেছো নাকি দেখো, তারপরে যা পড়বো তাহাই ত্রিকোণমিতি। এই লাইন পর্যন্ত বুঝতে পারছো কিনা? সুস্পন্দ বিন্দুর জন্য +-2a মানে সুস্পন্দ বিন্দু মানে দেখো, বারবার ভুলে গেলে হবে না। এই যে এইটা সুস্পন্দ বিন্দু না, তাহলে এটা 2a না, তাহলে এই জায়গায় 2a বসে দিছি। সুস্পন্দ বিন্দু তো ফিক্সড, ওটাই, হ্যাঁ কি না? তাহলে এখন উভয় দিক থেকে 2a কাটা, তাহলে 2a কাটলে +-1 = cos 2 pi by lambda into x। তাহলে এটা কি কসের ভিতরের কোণটা না? এখন আমাকে বলো তো, কসের কোন কোন মানের জন্য মান 1 আসে? 0-র মান 1, 360 ডিগ্রির মান 1, 720 ডিগ্রির মান 1, মানে 0, 2 পাই, 4 পাই, 6 পাই এগুলার জন্য মান আসে 1। আর -1 আসে কার জন্য? পাই, 3 পাই, 4, 5 পাই, 7 পাই, মানে বিজোড় পায়ের জন্য মান আসে -1, আর জোড় পায়ের জন্য মান আসে 1। তো আমার জোড়ও দরকার, বিজোড়ও দরকার, মানে আমার -1ও দরকার, +1ও দরকার। তাহলে আমার মান কি লাগবে? মানে n পাই, মানে পায়ের সরল গুণিতক হলেই হলো। সো দ্যাট আমরা বলতে পারি এই শর্তের জন্য আমরা 2 pi by lambda into x = n পাই। সো উভয় দিক থেকে পাই কেটে যাবে, x = হবে n into λ/2। এইটা হচ্ছে সুস্পন্দ বিন্দুর পজিশন। মুক্ত প্রান্তের ক্ষেত্রে এটা হলো সুস্পন্দ বিন্দুর পজিশন। n এর মান 0 হলে x এর মান 0, n এর মান 1 হলে x এর মান λ/2, n এর মান 2 হলে x এর মান λ, n এর মান 3 হলে x এর মান λ/3 λ/2। সো এই পজিশনগুলোতে আমরা সুস্পন্দ বিন্দু পাবো। তোমাদের যদি বিশ্বাস না হয় আমরা পাবো, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমরা আসলেই পাবো। দেখো, এই ক্যালকুলেশনটা সবসময় শুরু হয় যেখান থেকে তরঙ্গটা শুরু। তো মুক্ত প্রান্তের ক্ষেত্রে তরঙ্গ শুরুই হবে এই সাদা দাগ থেকে। তাহলে দেখো তো বাবা, স্টার্টিংয়ে কি অ্যান্টিনোড না? তাহলে x এর মান 0তে অ্যান্টিনোড। এর পরের অ্যান্টিনোডটা কোথায়? এখানে না?
তাহলে এইটুকুর দূরত্ব কি λ/2 না? এর পরের অ্যান্টিনোডটা কি এখানে না? এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব কি λ না? এর পরের অ্যান্টিনোডটা কি এখানে না? তা 1 2 3 এটা কি 3 λ/2 না? তাহলে ঠিক λ/2 পর আমরা সুস্পন্দ বিন্দু পাবো। আর মুক্ত প্রান্তে মানে শুরুই হবে কোত্থেকে? সুস্পন্দ বিন্দু থেকে। কথা ক্লিয়ার? এবার আমরা একটু নিষ্পন্দ বিন্দুর শর্তটা দেখে নিই। তো নিষ্পন্দ বিন্দুর জন্য কি হবে বাবারা? নিষ্পন্দ বিন্দুর জন্য বিস্তারের মান কত বলো? এত টাইম লাগালে তো কিছু বোঝাতে পারছি না আমি তোমাদের। বলো নিষ্পন্দ বিন্দুর জন্য মান কত? 0। কত? 0। এই তো 0 তো খুব মজাদার শব্দ। তাহলে 0 = 2। আমার 0 দিতে খুব ভালোই লাগে। 2π/λ। ওহো না, আমি তো জীবনে 0 পাইনি। আমার 0 পেতেও খুব ভালো লাগে। বুয়েটে বহুত ক্লাস টেস্টে 0 পেয়েছি। তাহলে 0 = 2a cos 2π/λ × x। এবার আমাকে বলো cos কোন কোণগুলোর মান 0? cos 90 মানে হলো π/2। কেন 270 ডিগ্রির মান 0 না? তার মানে 3π/2। কেন 450 এর মান 0 না? 5π/2। এই আমার মতো যারা ক্যালকুলেটরে দুর্বল, তাহলে আমি যেমন বইয়ে যখন পড়তাম আমি বুঝতে পারতাম না এটা আসলে 0, তো আমি ক্যালকুলেটর টিপে দেখতাম। তা আমার মতো যারা দুর্বল, বিশ্বাস না হলে ক্যালকুলেটর টিপে দেখো cos π/2 0 কিনা, 3π/2 0 কিনা, 5π/2 0 কিনা। দেখো দেখো, বিশ্বাস না দেখো। আমার মতো যারা মানে ত্রিকোণমিতিতে দুর্বল, টিপো ক্যালকুলেটর দেখো cos π/2 0, cos 3π/2 0, 5π/2 0। তার মানে যাবতীয় বিজোড় π/2 কি হবে? এখন আমাকে বলতে পারবা যে বিজোড় সংখ্যাকে কি আমরা 2n-1 দিয়ে প্রকাশ করতে পারি না? কারণ যে কোনো সংখ্যাকে 2 দিয়ে গুণ করলে জোড় হয়। দেখো 2কে 2 দিয়ে গুণ করলে 4, 3কে 2 দিয়ে গুণ করলে 6। তাহলে জোড় বিজোড় যাই হোক 2 দিয়ে গুণ করলে জোড় হয়। এখন ওখান থেকে 1 বিয়োগ করলে বিজোড় হয়। তাহলে 2n-1 শিওরলি একটা বিজোড় সংখ্যা। তাই আমরা বলতে পারি এই 2π/λ × x যদি 2n-1 মানে বিজোড় π/2 এর সমান হয়, তাহলে সেটা আমাদেরকে নিষ্পন্দ বিন্দু দিবে। সো π কেটে দাও, x = 2 নিচে এসে 4 হয়ে যাবে, 2n-1 λ/4। এটাই স্বাভাবিক, কারণ আমার থেকে λ/2 দূরত্বে একটা অ্যান্টিনোড আছে, কিন্তু আমার থেকে λ/4 দূরত্বে একটা নোড আছে না? তো এটাই যে λ/4 এর বিজোড় গুণিতকগুলোতে নিষ্পন্দ বিন্দু পাওয়া যাবে। বিশ্বাস না হলে আমি একটু মিলিয়ে দিই। দেখো মুক্ত প্রান্ত মানে এখান থেকে শুরু, তাহলে এখানে অ্যান্টিনোড, λ/4 পরে নোড, আরও λ/4 পরে অ্যান্টিনোড। তাহলে এটা কিন্তু বিজোড় ছিল, এটা কিন্তু জোড়, জোড় কিন্তু অ্যান্টিনোড হয়ে গেছে। এটা আবার বিজোড়, নোড হয়ে গেছে। এটা আবার জোড়, এটা আবার বিজোড়। সো এরকম করে সিকোয়েন্সটা চলতে থাকবে। কথা কি ক্লিয়ার? কিন্তু এটা কার জন্য পেলাম? মুক্ত না বদ্ধ? মুক্তর জন্য। এখানে বি কেয়ারফুল। তোমাদের এইচএসসি লেভেলে যে 13টা রাইটারের বই আছে, অত্যন্ত দুঃখজনক কথা, একজনের বইয়েও মুক্ত এবং বদ্ধ রিলেটেড কোনো কনসেপ্ট বলা নাই। কেউ শুধু মুক্ত নিয়ে কাজ করেছে, কেউ শুধু বদ্ধ নিয়ে কাজ করেছে। যে মুক্ত নিয়ে খালি বইয়ের মধ্যে লিখেছে, ওর অনুশীলনীর প্রশ্ন হচ্ছে স্থির তরঙ্গের ক্ষেত্রে নিষ্পন্দ বিন্দুর শর্ত কোনটি? তো মুক্ত নিয়ে যে কাজ করেছে ওর নিষ্পন্দ বিন্দুর শর্ত 2n-1 λ/4। কিন্তু যেই রাইটার বদ্ধ নিয়ে কাজ করেছে, ওই রাইটারের বইয়েও যদি একই কোশ্চেন থাকে, তাহলে ওই রাইটার আবার উত্তর দিয়েছে বদ্ধের জন্য। বদ্ধের জন্য সূত্রটা পুরাই উল্টিয়ে যাবে। তাহলে কেউ যদি মুক্ত বদ্ধ উল্লেখ না করে বলে নিষ্পন্দ বিন্দুর সূত্র কোনটা, সুস্পন্দ বিন্দুর সূত্র কোনটা, ওকে আমরা বলবো আপনি গাঞ্জাখোর, প্রশ্নের উত্তর আমরা দিব না। কথা বুঝছো? কারণ এখানে উল্লেখ করাই লাগবে যেটা মুক্ত প্রান্তে তৈরি নাকি বদ্ধ প্রান্তে তৈরি। তা না হলে কিন্তু উত্তর চেঞ্জ হয়ে যাবে। সো স্যারের জানা না থাকলে আমাদেরকে জানাতে হবে স্যারকে।
কথাটা বুঝতে পেরেছো? সো এবার আসি আমরা বদ্ধ প্রান্তে প্রতিফলনের জন্য। বদ্ধ তো বদ্ধ প্রান্তে প্রতিফলনের কি বাবারা সমীকরণটা একটু ভিন্ন হবে না? এই হবে কি না? সো বদ্ধ প্রান্তে প্রতিফলনের সমীকরণটাই হচ্ছে -2a sin 2π/λ × x cos 2π/λ × vt। ঠিক আগের মতোই মেন ফাংশনটাকে সবসময় সময়ের মনে করবা। তাহলে মেন ফাংশনটা যদি সময়ের হয় তাহলে এই পুরো অংশটা হবে কি বাবারা বলো? বিস্তার। তো বিস্তারটাকে তোমরা a ড্যাশ দিয়ে সুন্দর করে তুলে নিয়ে চলে আসবা। বিস্তারটাকে যদি a ড্যাশ দিয়ে সুন্দর করে তুলে নিয়ে আসো তাহলে a ড্যাশ ইকুয়াল টু -2a sin 2π/λ × x। এটা হচ্ছে আমাদের অতি সুন্দর করে প্রাপ্ত a ড্যাশ। প্রাপ্ত কি রে বাবা? a ড্যাশ। এই পর্যন্ত ওকে তো? হ্যাঁ কি না? শিওর? ক্লিয়ার? ভেরি ভেরি গুড, খুবই ভালো লাগলো। এবার শোনো, এইখানে আবার অ্যান্টিনোড আর নোডের কাহিনী আছে। তাহলে নাও অ্যান্টিনোড নেই, লাও অ্যান্টিনোড। বলো অ্যান্টিনোডের জন্য বিস্তারের মান কত? 2a। তাহলে +-2a, তাহলে +-2a ইকুয়াল টু -2a sin 2π/λ × x। এগুলা কাটাকাটি হয়ে গেলে আলটিমেটলি +-1 থাকবে, মাইনাস কেটে গায়েব করে দিলাম। এখন আমাকে বলো সাইন কোন কোণগুলোর মান 1 হয়? 90 ডিগ্রি। আর -1 হয় কোনটা? -1 হয় 270 ডিগ্রি। তার মানে আলটিমেটলি দাঁড়াইলো কি দেখো, π/2 270 ডিগ্রি হলো 3π/2, 450 ডিগ্রি হলো 5π/2। তার মানে কি বিজোড় π/2 দাঁড়ালো না? বিজোড় π/2 কি এখানে দাঁড়াইছিল না? তাহলে আলটিমেটলি এত লেখালেখি করে কি করবা? এখান থেকে x এর মান এটাই আসবে, কারণ বিজোড় π/2 তো। সো ঘুরে ফিরে বরের তলায় x ইকুয়াল টু 2n - 1 λ/4ই আসবে, যেটা অত্যন্ত দুঃখজনকভাবে এটা বদ্ধ প্রান্তের অ্যান্টিনোডের সত্য, বাট মুক্ত প্রান্তের নোডের সত্য। মুক্ত প্রান্তের নোড বদ্ধ প্রান্তে হয়ে গেছে অ্যান্টিনোড। তাই হবে, কেন হবে আমি দেখাচ্ছি একটু পরে। এবার নোডে যদি আসো, এই নোডে আসলে বিস্তার কত? 0। তাহলে বিস্তার যদি 0 হয়, 0 ইকুয়াল টু -2a sin 2π/λ × x। কি বলো, এটাই না? এখন চুপ করে শোনো, এইখানে কখন সাইনের মান 0 হয়? 0, π, 2π, 3π, 4π, হ্যাঁ কি না? তাহলে nπ, যে এখানে nπ ছিল না, তাহলে nπ থাকলে এটাই হবে। সো x এর মান আসবে n λ/2। সো মুক্ত প্রান্তের অ্যান্টিনোড বদ্ধ প্রান্তের নোড, মুক্ত প্রান্তের নোড বদ্ধ প্রান্তের অ্যান্টিনোড। এখন ফিল করানো আমার কাজ। এই লেখালেখি তো সবাই করাইতে পারবে, লেখালেখি মনে থাকে না, আজকে পড়বা কালকে ভুলে যাবা। এখন আমি যেই কথাগুলো বলবো এইগুলা মনে থাকবে। শোনো, ছবিতে আসো, দেখো মুক্ত প্রান্তের খেলাটা শুরু করতে থেকে এখান থেকে, তাই শুরুই অ্যান্টিনোড দিয়ে। তাহলে শুরুতে অ্যান্টিনোড, λ/4 পরে নোড, λ/4 পরে অ্যান্টিনোড, λ/4 পরে নোড, অ্যান্টিনোড নোড মানে সিকোয়েন্সটা এরকম না? দেখো মুক্ত প্রান্ত হলে সিকোয়েন্সটা অ্যান্টিনোড নোড অ্যান্টিনোড নোড অ্যান্টিনোড নোড অ্যান্টিনোড নোড। তাহলে শুরু হচ্ছে 0 দিয়ে, তারপরে λ/4, তারপরে λ/2, তারপরে হবে
3 ল্যামডা বাই লেখা জায়গা আছে না, 3 ল্যামডা বাই 4, তারপরেরটা হবে ল্যামডা, 5 ল্যামডা বাই 4, তারপরেরটা হবে 3 ল্যামডা বাই 2, এরকম না? কিন্তু যদি বদ্ধ প্রান্তে হয় শুরুই তো নোড থেকে, তাহলে নোড অ্যান্টিনোড, নোড অ্যান্টিনোড, নোড অ্যান্টিনোড। তাহলে এবার কি হবে দেখো, এই অ্যান্টিনোডের জায়গায় কি অটোমেটিক নোড চলে আসতো না? তাহলে এই নোডের জায়গায় অটোমেটিক্যালি অ্যান্টিনোড চলে যাচ্ছে। তাহলে শুরু হবে 0 দিয়ে, অ্যান্টিনোড এবার থাকবে ল্যামডা বাই 4-এ, নোড থাকবে ল্যামডা বাই 2-এ, অ্যান্টিনোড থাকবে 3 ল্যামডা বাই 4-এ, নোড থাকবে ল্যামডায়। সো অটোমেটিক্যালি চেঞ্জ হবে। এখন তোমরা কি করে মনে রাখবা? ভেরি সিম্পল, মুক্ত প্রান্তে, তার মানে স্টার্টিংটা সুতার মাথাটা মুক্ত থাকবে। তাহলে স্টার্টিং এই বিস্তার, স্টার্টিং মানে যেখানে এন দিয়ে ডাইরেক্ট গুণ আছে, তাহলে মুক্ত প্রান্তের অ্যান্টিনোড বা সুস্পন্দ বিন্দুতে থাকবে এন দিয়ে ডাইরেক্ট গুণ, মানে এন ল্যামডা বাই 2। তাহলে মুক্ত প্রান্তের নোডে থাকবে 2n - 1 ল্যামডা বাই 4, আর বদ্ধ প্রান্তে তাহলে হবে উল্টা। তাহলে বদ্ধ প্রান্তের নোডে হবে গিয়ে, বদ্ধ প্রান্তের নোড দিয়ে শুরু, নোডে হবে n ল্যামডা বাই 2, আর তাহলে মুক্ত প্রান্তে হবে 2n - 1 ল্যামডা বাই 4। একটা মনে রাখলেই কিন্তু হয়, মুক্ত প্রান্ত খোলা, খোলা মানে n দিয়ে শুরু, n দিয়ে শুরু মানে n ল্যামডা বাই 2। তাইলে কিন্তু মুখস্থ ডান, ক্লিয়ার, ওকে, গুড। সো আশা করা যায় এই পর্যন্ত তো পারা যাবে নাকি বাবারা? এই শর্ত কি পারা যাবে? তাহলে একটা অঙ্ক তো ভালো করে প্র্যাকটিস করতে হবে না? একটা বোর্ড কোশ্চেন খুব মনোযোগ দিয়ে আমরা প্র্যাকটিস করব। তোমাদের প্র্যাকটিস শিটের 3 নাম্বার পেজের বোর্ড কোশ্চেনের 1 নাম্বারটা, প্র্যাকটিস শিটের 3 নাম্বার পেজের বোর্ড কোশ্চেনের 1 নাম্বারটা, CQ1, গ আর ঘ দুইটাই করো। বোর্ড কোশ্চেন এরকম হয়, প্র্যাকটিস শিটের 3 নাম্বার পেজের সিকিউ এর বোর্ড কোশ্চেনের 1 নাম্বার। এই প্র্যাকটিস শিটটা খুবই সুন্দর করে আমি করেছি, যেন এর বাইরে তোমাদের কিছু পড়তে না হয়। এই প্র্যাকটিস শিটটা ভালো করে পড়তে হবে বাবারা। আমি করে দেব না, তোমরা করো, আমি শুধু এখানে স্ক্রিনশটটা তুলে রাখছি আর কি। গ নাম্বার তো বাচ্চা ছেলেদের অঙ্ক, অন্যান্য ব্যাচের ছেলেমেয়েরা নিজেরাই পেরেছে, আমার করাই লাগেনি। আমি তো মানুষই বলাই, এখন তোরা এলিয়েন কিনা।
হয়েছে? গ ঘ দুটাই গুড, মিলছে উত্তর? দেখছো কি সুন্দর করে করে ফেললো। খালি তোমরা বলো যে আমি আজারা বকি না, দেখলা তোমাদের কাছেও কিন্তু হইলো। এই বেটা আমি বলেছি যে 1 সেকেন্ডে হয় উত্তর। তবে এতক্ষণে গ নাম্বার সবারই হয়ে যাওয়ার কথা হয়েছে। দেখো গ নাম্বারের জন্য এই যে ইকুয়েশন না, আমি একটু মন দিয়ে শিখাই। দেখো গ নাম্বার না পারলে আসলে এই অধ্যায় তুমি কিছুই পারবে না। মেন ফ্যাক্ট হচ্ছে y ইকুয়াল টু a সাইন 2π/λ vt মাইনাস এক্স। সো এক্সের আগে কিছু থাকে যাবে না। তাহলে এখানে আছে কত? 5 আছে না? তাহলে এই 5টাকে কমন নাও, খেলা শেষ। তাহলে 5টাকে যদি তুমি কমন নাও তাহলে এরকম হবে 100 সাইন 5π 20t মাইনাস এক্স। তাহলে এখন তুমি শিওর যে এই 2π/λ এর মান কত? 5π। সো দ্যাট ল্যামডা ইকুয়াল টু 2π/5π ইকুয়াল টু 0.4 মিটার। দেখো গ নাম্বারে এটাই আছে কিনা। সো এটাতে আমি 9 নম্বর অধ্যায়ের আসলে কিছুই দেখতে পাচ্ছি না। এটা কমপ্লিটলি SHM অধ্যায়ের। এবং তোমাদের হোমওয়ার্কে 7 থেকে 10 নম্বর প্রবলেম এরকম। হোমওয়ার্কের যে 7 থেকে 10 নম্বর প্রবলেম এটা অনেকটা এরকম। ওকে, এই ক্লিয়ার? এই পর্যন্ত ওকে তো? এবার ঘ নাম্বারে যাব। ঘ নাম্বারে বলছে যে উদ্দীপকের সৃষ্ট নতুন তরঙ্গটিতে সর্বোচ্চ বিস্তারের অবস্থানগুলো, সর্বোচ্চ বিস্তারের অবস্থানগুলো মানে কি? অ্যান্টিনোড। অ্যান্টিনোড। তো আগে তো তোমাকে সিদ্ধান্ত দিতে হবে যেটা মুক্ত প্রান্তের প্রতিফলন নাকি বদ্ধ প্রান্তের প্রতিফলন। তা নাহলে তো মারা সুনিশ্চিত। বলো এটা মুক্ত না বদ্ধ? কি করে বুঝলা বদ্ধ? দেখ পাগলা, এখানে বলেছে বাধা পেয়ে প্রতিফলিত হয়। ফিজিক্সে বাধা মানেই শক্তিশালী বাধা, তাহলে বাধা মানেই বদ্ধ প্রান্ত। আর যদি বাধা না বলতো তাহলে মুক্ত প্রান্ত। বাধা মানেই মজবুত বাধা, বাদ না ভাঙা বাধা। সো দ্যাট আমরা বুঝেই নিলাম যে এটা কেমন প্রান্ত। এবার অঙ্ক কি করে করতে হবে দেখো। আমাদের তো খালি y1 দেওয়া আছে, তাহলে বদ্ধ প্রান্তের জন্য y1 আগে আমরা লিখবো এরকম করে সাজিয়ে লিখি 100 সাইন 5π 20t মাইনাস এক্স। তাহলে y2 হবে মাইনাস 100 সাইন 5π 20t প্লাস এক্স। আগে y1 y2 লিখতে পারবা, এরপরে যোগ বিয়োগ করে y লিখতে হবে y ইকুয়াল টু মাইনাস 200 সাইন 5πx কস 2π/λ ইন্টু ভিটি। তাহলে 2π/λ মানে 5π, ভিটি মানে 20t, তাহলে হবে 100π। এটা 2π/λ, এটা 2π/λ ইন্টু ভিটি। তাহলে এই হচ্ছে আমাদের ফাইনাল ইকুয়েশন। আমি একবারে ঘয়ের মতো করে লিখছি যেটাতে কোনো কলেজের কোনো টিচারই নাম্বার কাটতে পারবে না। তাহলে এইটার এইটুকুটা বিস্তার না, এই টি বাদ দিয়ে বাকি পুরোটাই বিস্তার। সো আমরা একবারে ফুল মেথডে করতে গেলে আমরা বলতে পারবো বিস্তার এ ইকুয়াল টু মাইনাস 200 সাইন 5πx। সর্বোচ্চ বিস্তার এর জন্য এর মান কত? প্লাস মাইনাস 200। সো এখানে যদি আমরা এর জায়গায় প্লাস মাইনাস 200 বসাই সাইন 5πx, তাহলে কি আলটিমেটলি 1 চলে আসতো না? তাহলে 1 কখন আসে? n π/2 এর ক্ষেত্রে। সো আমরা বলবো 5πx ইকুয়াল টু n π/2। নাকি ভুল লিখলাম? 1 কখন আসে? 1 আসে হচ্ছে বিজোড় π/2 এ। তাহলে বিজোড় মানে হচ্ছে 2n - 1 π/2।
সো দুই দিক থেকে পাই পাই কেটে যাবে, x ইকুয়াল টু হবে 2n মাইনাস 1, পাই পাই কাটা 1/10। এবার তুমি যদি n এর মান বসাও, n এর মান 1 বসালে 2 থেকে 1 বাদ দিলে 1, তাহলে 1/10, n এর মান 2 বসালে 3/10, n এর মান 3 বসালে 5/10, n এর মান 4 বসালে 7/10। এই হচ্ছে তোমার উত্তর, এইগুলাই x এর মান। অথবা তুমি এইটুকুটা করার পর মুখস্থও লিখতে পারো। কি মুখস্থ লিখতে পারো? এটা হলো বদ্ধ প্রান্তে প্রতিফলন, হ্যাঁ কি না? সো বদ্ধ প্রান্তে প্রতিফলনের ক্ষেত্রে, বদ্ধ মানে শুরু থেকে এখান থেকে, সো বদ্ধ প্রান্তে প্রতিফলনের ক্ষেত্রে সুস্পন্দ বিন্দুর শর্তই হচ্ছে 2n মাইনাস 1 ল্যামডা বাই, ল্যামডার মানটা গ থেকে নিয়ে গিয়ে বসিয়ে দাও। 2n মাইনাস 1 0.4/4 মানে 1/10, সুতরাং মান বসালে 1/10, 3/10, 5/10, 7/10 ... ভেরি ভেরি সিম্পল, খুবই সহজ, খুবই সহজ। ওকে, খুবই মানে কি অতিরিক্ত লেভেলের সহজ। এই কথা ওকে, গুড। সো এই হচ্ছে ঘটনা বা দুর্ঘটনা। ওকে, সো এই হচ্ছে ফ্যাক্ট। আমি আরেকবার যদি একটু রিক্যাপ করি, দেখো বদ্ধতায় y1 y2তে কোনো সমস্যা হওয়ার কথা না, ওয়াইও কোনো সমস্যা হওয়ার কথা না, এইখান থেকে এটা করাতেও কোনো সমস্যা হওয়ার কথা না। এটা যদি কেউ বুঝতে পারো তাহলে করবা, না বুঝতে পারলে না করলেও কোনো সমস্যা নাই, বাট এইটুকুটা করা মাস্ট। আর এটা অথবা এটা করবা বা এটা করবা, যে কোনো একটা করলেই হবে। এটাতে আমি কি করেছি জানো? রিপ্রমাণ করেছি, নিউ ডিগ্রি কলেজের টিচারদের এটা পছন্দ হবে। আর এটাতে আমি সূত্রটাকে রিঅ্যাপ্লাই করেছি। ওকে, তো এই অধ্যায়ের স্থির তরঙ্গ টপিকের সিকিউগুলো এরকম হবে, সিকিউগুলো এরকম হবে। এই কথা ওকে, হ্যাঁ কি না? ওকে ওকে, শিওর? পারবা? আজকে চিরকুটে এরকম কোশ্চেন থাকবে, পারবা তো? তবে আরেকটা টপিক পড়ানো বাদ আছে। এইটুকুটা ক্লিয়ার? তো আজকে লাস্ট টপিকে চলে যাই। আজকে লাস্ট টপিক হচ্ছে উপরিপাতনের ফল। উপরিপাতনের ফল। বাবারা, লাস্ট টপিকটার নাম কি বললাম? উপরিপাতনের ফল। উপরিপাতনের ফল বা রেজাল্ট ইন টোটালি তিনটা। কয়টা? তিনটা। উপরিপাতনের ফল বা রেজাল্ট ইন টোটালি তিনটা। স্থির তরঙ্গ, আমরা যা এতক্ষণ ধরে পড়ছিলাম। আর একটা হচ্ছে বিট। গান টান করার সময় বলে না, এই বিটটা বাড়িয়ে দাও, কাঁপাকাঁপি, বেশ বেশ কাঁপে না, আর একটা হচ্ছে স্বর কম্প। আমি বিট পড়াবো আর তোমরা যদি একটু কাঁপাকাঁপি নাই করো তাহলে হলো? হ্যাঁ, আচ্ছা শোন, এখন কোনটা কখন হবে এটা ক্লিয়ার করলেই আজকের ক্লাস আমাদের শেষ হয়ে যাবে। বাট ক্লিয়ার করাটা খুব জরুরি, হোমওয়ার্কেও লাগবে। যদি ঘটার জন্য দায়ী জিনিসটা, অর্থাৎ কম্পাঙ্ক দুইটা যদি সমান হয় তাহলে স্থির তরঙ্গ হবে। আর স্থির তরঙ্গে আমরা অ্যান্টিনোড এবং নোড পাই, সুস্পন্দ বিন্দু এবং নিষ্পন্দ বিন্দু পাই। তাহলে কি বললাম? যদি ঘটনা ঘটার জন্য দায়ী কম্পাঙ্ক দুইটা সমান হয় তাহলে স্থির তরঙ্গ তৈরি হবে। এটা শর্তে ছিল না?
তাহলে বিট কখন তৈরি হবে? বিট তখনই তৈরি হবে যখন কম্পাঙ্ক দুইটা অসমান থাকবে। এবং বিট শুনতে কঠিন লাগলেও ম্যাথমেটিক্যালি বিটের অঙ্ক এতই সোজা, কারণ ফিজিক্সে বিটের ডেফিনেশন কি জানো? ফিজিক্সে বিটের ডেফিনেশনই হচ্ছে কম্পাঙ্ক দুইটার পার্থক্য বা বিয়োগফল। অর্থাৎ ধরো আমার গলার কম্পাঙ্ক 250 হার্টজ, তোমাদের কারো গলার কম্পাঙ্ক 255 হার্টজ, তাহলে আমরা দুজন কথা বললে বিট তৈরি হবে 5। কত? 5। বিট কত? 5। তবে এখানে একটা কন্ডিশন আছে, এখানে একটা শর্ত আছে। শর্তটা হচ্ছে কম্পাঙ্ক দুইটার অন্তর লেস দেন ইকুয়াল 10 হতে হবে। কেন? কম্পাঙ্ক দুইটার অন্তর লেস দেন ইকুয়াল টু 10 মানে ডেল এফ লেস দেন ইকুয়াল টু 10। ডেল এফকে উল্টালে ডেলটি হবে, অর্থাৎ পর্যায়কাল গ্রেটার দেন ইকুয়াল 1/10, অর্থাৎ পর্যায়কাল গ্রেটার দেন ইকুয়াল টু 0.1 সেকেন্ড। তা আমাদের যেই ক্ষুদ্র মস্তিষ্ক আছে, আমাদের ক্ষুদ্র মস্তিষ্কে শ্রবানুভূতির স্থায়িত্বকাল 0.1 সেকেন্ড। এর থেকে যদি কম সময়ের ব্যবধানে দুইটা শব্দ আমরা শুনি, আমরা বুঝতে পারি না, আমাদের মাথা ওটা ধরতে পারে না। যখন বয়স হয়ে যায় তখন এই 0.1 সেকেন্ড আরও বেড়ে যায়। দেখবা বাসায় বয়স্ক দাদি নানি থাকলে ওদেরকে দ্রুত কথা বললে ওরা বোঝে না, আরও আস্তে আস্তে কথা বলতে হয়, কারণ এই 0.1 সেকেন্ডটা বয়স বাড়লে 0.5 সেকেন্ড 1 সেকেন্ড পর্যন্ত চলে যেতে পারে। তো সুস্থ স্বাভাবিক মানুষ ধরলে এই পর্যায়কালটা 0.1 সেকেন্ডের থেকে বেশি হলে আমরা শুনতে পাবো। তো কম্পাঙ্কের ডিফারেন্স 10-এর থেকে বেশি হলে পর্যায়কালটা 1 সেকেন্ডের থেকে কমে যাবে, তখন বিট হলেও আমরা শুনতে পাবো না। যেই বিট শুনতে আমরা পাবো না, ওই বিট দিয়ে গানে কোনো লাভ আছে? দোকানদার তোমাকে বললে এলাও সাউন্ড বক্স নিয়ে যাও, হেভি বিট দিবে, তুমি নিয়ে গেলা, কোথায় বিট? খালি প্যাকেটের গায়ে লেখা আছে, তাহলে লাভ আছে? তো এই কারণে বিটের শর্ত হচ্ছে কম্পাঙ্ক দুইটার পার্থক্য সর্বোচ্চ 10 হতে হবে, এর বেশি হলে ওটাকে বিট বলা যাবে না। তো তোমাদের অঙ্কে বিট বের করতে বললে তোমরা কি করবা? তোমরা দুইটা কম্পাঙ্ক বের করবা, কম্পাঙ্ক দুইটা বিয়োগ করে ফেলবা। দুইটা সমীকরণ দেওয়া থাকবে, ওখান থেকে জাস্ট ফ্রিকোয়েন্সি বের করবা, দিয়ে জাস্ট বিয়োগ মেরে দিবা, কাম শেষ। ক্লিয়ার? এই পারা যাবে। লাস্ট টপিক কি নাম? স্বরকম্প। স্বরকম্পর ক্ষেত্রেও কম্পাঙ্ক দুইটা সমান না, এবং মজার কথা এই স্বরকম্প মানেও F1 অন্তর F2। তাহলে বিটা স্বরকম্পের মধ্যে কি পার্থক্য থাকলো? স্বরকম্পে দেয়ার ইজ নো কন্ডিশন, মানে কম্পাঙ্কের পার্থক্য 2 হলেও আমার আপত্তি নাই, 200 হলেও আমার আপত্তি নাই। অর্থাৎ স্বরকম্পের ক্ষেত্রে তোমাকে বিট শুনতেই হবে, কাঁপাকাঁপি করতেই হবে, এরকম কোনো কাহিনী নাই। তুমি কেঁপো না, বাদুর কাঁপবে, মশা কাঁপবে, মাছি কাঁপবে, সমস্যা বোঝনি? সো এটা বিট আর স্বরকম্প মোটামুটি একই, শুধু বিটটা শোনা যেতে হবে, স্বরকম্প শোনা না গেলেও। তাহলে এখান থেকে দেখো তো একটা বাংলা কথা তোমাদেরকে বলতে পারি কিনা। সকল বিটই স্বরকম্প, কিন্তু সকল স্বরকম্প বিট নয় বলা যাবে। তাহলে উপরিপাতনের 3টা ফলাফল ক্লিয়ার। কি কি? স্থির তরঙ্গ, বিট, স্বরকম্প। স্থির তরঙ্গ, বিট, স্বরকম্প। সামনের ক্লাস থাকবে পুরাটাই বিটের ওপর, তাই ভাবছি বিট। ওকে, সামনের ক্লাস কিসের উপর? বিটের উপর। এই রোজা রমজানের মাসে গান বাজনা শিখাতে হবে তোমাদেরকে। কি ফিজিক্সে আমরা পড়ছি বোঝো তো। যাই হোক, এই পর্যন্ত ওকে, ক্লিয়ার? সো আস্তে আস্তে বন্ধ দা খাতা, ওপেন দা চেকবুক। খাতা দেখার জন্য 1 মিনিট সময় দিলাম।
আজকের কোয়েশ্চেন খুবই ইন্টারেস্টিং, খুবই ইন্টারেস্টিং। যারা লেট করে আসছো সামনের দিন কড়া শাস্তি দেওয়া হবে। আর একটা জিনিস খেয়াল করে দিই, আগামী শুক্রবার, রমজানের প্রথম শুক্রবার, তোমাদের জন্য কি আছে? কোন অধ্যায়ের পরীক্ষা? মাননীয় আইডিয়াল গ্যাস অধ্যায়ের একটি পরীক্ষা অনুষ্ঠিত হইবে। তোমরা দেখেছো না 25 ব্যাচকে নিয়ে আমরা কি করে, যারা যারা পরীক্ষা দেয়নি ওদের 14 গোষ্ঠীর নাম দাম ঠিকানা সব পাবলিক করে দিয়েছি। তোমরা পরীক্ষা না দিলেও তোমাদের পরিণতি হবে ভয়াবহ। সো বন্ধ দা খাতা, ওপেন দা চেকবুক।